অবরুদ্ধ নিশীথ। লেখিকা তেজস্মিতা মুর্তজা। কণ্ঠে আমি মাইশা। রাস্তা পার হওয়ার ক্ষেত্রে অন্তুর তেজ ঠিক বিকেলের রোদের মতোই ক্ষীণ। আব্বু তার হাতটা চেপে না ধরলে চলে না। আব্বু রোজ থাকে না সঙ্গে, আজও নেই। এক পথিক চাচার পেছনে রাস্তাটা পার হয়ে দ্রুত রিক্সা ধরল। শীতের রোদ তবু খাড়া দুপুরে তাপ করা। বোরকা হিজাবের আবরণের নিচে ঘামের স্রোত বয়ে যাচ্ছিল তার। ভার্সিটিতে ছাত্র পরিষদের কি এক প্রোগ্রাম ছিল, সেসবে অন্তর ভালো রকমের বিস্বাদ আছে। কারণ হিসেবে বলা যায় তাকে শেখানো হয়েছে এবং বাকিটা নিজস্ব। অন্তর ধারণা, ছাত্রলীগ যাদেরকে দেশের সংখ্যাগরিষ্ঠ অগ্রদূতের নাম দেওয়া হয়েছে, তারা মূলত অন্তর ধারণায় পঙ্গপাল। দলবদ্ধ হয়ে চলা ঘাসফড়িংয়ের জাতকে পঙ্গপাল বলে। 10-15 লক্ষ একত্রে চলাচল করে এবং কোনো বিঘাখানে জমির ফসলই ক্ষেতকে আক্রমণ করলে খুব অল্প সময়ে ক্ষেতের ফসল খুব ভালো মতো পরিষ্কার। এক শ্রেণীর লোক অবশ্য এই ক্ষেত পরিষ্কারকে বরবাদ করাও বলবে। তাদের কথা কানে নেওয়া উচিত না। ক্ষেতের ফসল উদ্ভিদের জন্য ভারী। উদ্ভিদকে স্বস্তি দিতেই হয়তো পঙ্গপাল সব ফসল ভক্ষণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। অন্তর্ধারণা, বাংলাদেশের ছাত্রলীগ নামক পঙ্গপাল দেশটা অর্থাৎ বাংলার আবাদি ক্ষেতের জন্য তেমনই এক দল পঙ্গপালের সমান। আম্মার কল এসেছে কয়েকবার। তার ভাষায় খুব জরুরি কাজ। অন্তু জানে কোনো জরুরি কাজটাজ কিচ্ছু না, কিন্তু ছাত্রনেতার মুখ পেটানো মহাবাণী থেকে মুক্তির একটা ছুতো দেয় সে মায়ের প্রতি অল্প কৃতজ্ঞ। দুপুরের ঝাঁঝালো রোদে বাড়ি ফিরে যে জরুরি কাজটা দেখলো অন্তু, তাতে তার মাথাও গুদুর দুপুরের রোদের মতোই উষ্ণ হলো। তাকে দেখতে আসা হয়েছে। প্রায়ই হয় এমন। মেহমানদের তাকে দেখার ধরন সেই জাহিলি যুগের মেয়ে নামক পণ্য কেনাবেচার মতো। এটা অন্তুর নিজস্ব মত। সে বিষয়টা পছন্দ করে না। তারা অন্তুর চুল খুলে ফেললো, একটানে শরীরের জড়ানো ওড়নাটা সরিয়ে গেল। বুক গলা হাত দেখতে হলো। না, মেয়ে ফর্সাই আছে। অন্তু চোয়ালের পাটি শক্ত করে চুপ করে থাকলো। কিন্তু যখন সালোয়ার উঁচিতে গেল মহিলার ঠ্যাং দেখাবার উদ্দেশ্যে, অন্তুর সীমিত ধৈর্যের বাত খসল। সালোয়ার ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়ালো। তীক্ষ্ণ চোখে তাকিয়ে স্পষ্ট স্বরে বলল, আপনার মেয়ে দেখতে এসেছেন নাকি গরু কিনতে এসেছেন? পাত্রর মা হতভম্ব হলেন। অসন্তুষ্ট মুখে বলে উঠলেন, ও মা, এই আবার কেমন কথা? মেয়ে দেখতে এসে মেয়ের পা দেখতে চাওয়া কি অপরাধ নাকি? জি না, ঠিক অপরাধ নয়, মূর্খতা। কারণ আমি কোরবানির হাতে তোলা কোনো প্রজাতির গবাদি পশু নই যে সবচেয়ে নিখুঁত আকর্ষণীয় গায়ের রংওয়ালা মাংসপেশি হৃষ্টপুষ্ট দেখে কিনে যাবেন। স্পষ্ট ঝরঝরে শুদ্ধ ভাষা অন্তর্মুখে, কিন্তু ভাষা কর্কশ। পাত্রুর ফুপু মুখ কেমন করলেন। কোন দেশি কথা যে? মেয়েকে ভালোভাবে দেখা যাবে না? নাকি কোনো দোষ আছে? তাছাড়া কোনো মেয়ে আছে যে পাত্রপক্ষের মুখের উপর এরকম বদমাইশের মতো কথা বলে? আশ্চর্য, মেয়ে তো দেখছি। দেখতে আসছি তো দেখবো না? জি, নিশ্চয়ই দেখবেন। দোষ থাকা চলবে না। দরকার পড়লে মেয়ের দেহের প্রতিটা কোষ পর্যবেক্ষণ করা মেশিন নিয়ে এনে দেখবেন। পরনের সালোয়ার ঠ্যাঙে তুলে তারপর মেয়ের ঠ্যাং দেখবেন ফর্সা কিনা, রাইট? ওনার মুখ বিকৃত করে বসে আছেন। অন্তু আলতো হাসলো। দুঃখিত চাচিমা, এটাকে আপনারা মেয়ে দেখা বললেও আমি ছোট লোকই বলছি। মেয়ে দেখতে এসে গাল ফেরে মেয়ের দাঁত দেখতে হবে না। দাঁত উঁচু নিচু আছে কিনা, মাথার চুল টেনে টেনে দেখতে হবে চুল আসল নাকি নকল, আছে না নেই, বড় না ছোট, গলা বের করে ঘাড়ের ওড়না খুলে হাঁটিয়ে নাচিয়ে এরপর পছন্দ হলে নিয়ে যাবেন। এটাই মেয়ে দেখা? অথচ বলুন তো, আমি যা যা বললাম তা শুনতে এমন লাগলো না যে কোনো গৃহপালিত পশুর বর্ণনা দেওয়া হচ্ছে? খরিদ্দার এসেছে গোয়াল থেকে পশু খুলে নিয়ে যেতে। অপমান, অসন্তুষ্টি এবং বিরক্তি লেগে আছে মুখে তিনজনের। ছেলের ফুপু মুখ খুললেন। তো কিভাবে মেয়ে দেখে? তুমিই শেখাও কিভাবে মেয়ে দেখে। কথাটা বলে মুখ ঝামটি মেরে মহিলা বসলেন। রাবেয়া অন্তর দিকে চোখ গরম করে তাকাচ্ছেন। ঘরে পাড়ার মহিলাও আছেন কয়েকজন। পাশেই ঘটক মহিলা বসা। তিনি বললেন, এই কেমন কথা কও মেয়ে? দেখতে আইলে একটু ভালো করেই দেখে নেমে, না দেখে শুনে আবার নিয়ে যায় নাকি? বাড়ির বউ হইবা বলে কথা। অন্তুর কাছে এ কথার জবাব আছে। দেখে শুনে নিয়ে যাওয়াটা দোষের নয়, তবে দেখার মধ্যে মার্জিত এবং স্বাধীনতার ব্যাপার আছে তো। মহিলাগুলো রীতিমতো তাকে অসম্মানমূলক ভাবে মেয়ে দেখার নামে এক প্রকার অপমান করছেন। একটা মেয়ের পাত্রপক্ষের সম্মুখে মেয়ের আত্মমর্যাদার মূল্য শব্দের অস্তিত্ব নেই। শুধুই একটা জড় সামগ্রী যাকে ঘুরিয়ে ফিরিয়ে বাজিয়ে দরদাম করে পছন্দ হলে দয়া করে কিনে নিয়ে যাওয়া হবে।
এই কথাগুলো চেপে গিয়ে ঘটক মহিলাটির কথার জবাবে চমৎকার হাসলো। বাড়ির বউ হব? কে বলেছে আমি বলেছি? আমি এখনো অন্যের মেয়ে, আর অন্যের মেয়েকে বাজারের পণ্যের মতো ঘুরিয়ে ফিরিয়ে দেখা, দরদামের কথায় আসা যদি বিয়ের উদ্দেশ্যে মেয়ে দেখা হয়, তাহলে বিয়ে বোধ হয় আমার জন্য না। আর আমার ধারণা আপনাদেরকে আমাকে দেখে শুনে পছন্দ হলে যৌতুকের কথাও তুলবেন। এক্ষেত্রেও দুঃখিত চাচি। আব্বু আমাকে খাইয়ে পরিয়ে আদর যত্ন করে এতগুলো বছর সুশিক্ষিত শিক্ষিত করেছেন যৌতুকের বদলে বিয়ে দিয়ে আমার বোঝা নামাতে নয়। তাছাড়া আমিও ইচ্ছুক নই আমার জন্য পয়সা দিয়ে কোনো খেলনা পুরুষ কিনতে। পাত্রর মা অন্তুর মায়ের দিকে তাকিয়ে এবার কড়া স্বরে তাচ্ছিল্য করে মুখ বিকৃত করলেন। আপা, সে আপনি মেয়েকে যতই শিক্ষিত করেন আদর্শ শিক্ষাই দিতে পারেননি। এরকম মেয়ে কার ঘরে যাবে আল্লাহ মাবুদ জানে। আপনার কপালে কি আছে এই মেয়ে নিয়ে আল্লাহই জানে। অন্তত কোনো ভদ্র পরিবারে তো আর যাবে না। অন্তু দীর্ঘশ্বাস ফেলল। আত্মসম্মানহীনতা যদি আদর্শ হয়, আমি বরাবরই অভদ্র এবং জঘন্য আদর্শে পালিত এক মেয়ে। ক্ষমা করবেন এই বেয়াদবকে। অন্তু আর বসল না। সকলের বিভিন্ন রকম দৃষ্টিকে পেছনে ফেলে এগিয়ে গেল নিজের রুমের দিকে। তার নামে সমাজের রটা কথা নেহাত কম না। প্রতিনিয়তই লোকে তাকে আলোচনায় রেখেছে। অন্তুকে তার মা বাবা মিনসের মতো মানুষ করেছে। নষ্ট মেয়ে, ভ্রষ্টা মেয়ে, বেয়াদব, অসভ্য, আদর্শহীন, ভার্সিটিতে পড়িয়ে মিনিস্টার বানাতে চায় মেয়েকে। পাড়ার লোকের দেয়া টাইটেলের অভাব পড়ে না অন্তুর ভাগে। কিছুক্ষণ পর সকলের বিদায় করে রুমে এলেন রাবেয়া বেগম। তিনি কিছু বলতে যাবেন তার আগেই অন্তু বলল, এরকম লোকদের সামনে বসানোর জন্য তুমি আমার টিউশনি কামাই করিয়ে বাড়ি ডেকে আনলে? তোমার আক্কেলকে আর কতটা সাধুবাদ জানাবো আম্মু? রাবেয়া বেগম অসন্তুষ্ট স্বরে বললেন, একটা থাপ্পড় মারবো বেয়াদব মেয়ে। দিন দিন বেলেহাজ হয়ে যাইতেছ তুমি। বেশি লাই দিয়ে ফেলতেছি নাকি আমি? আর কয়টা মাত্র পাত্রর সামনে আমার মান ইজ্জত নষ্ট করবি তুই? মা হিসেবে তোকে পার করতে চাওয়া কি হক নাই আমার? পাড়ার লোকে একের পর কথা আমার ছাড়তেছে না প্রতিদিন। সেই সবই তো শুনতেছি। তুই পরিস্থিতি বুঝবি কোনো দিন? বেকায়দা মেয়ে লোক জন্মেছে আমার পেটে। অন্তু দীর্ঘশ্বাস লুকিয়ে হাসল। আম্মা, তোমার তো সবসময় আমার উপর অভিযোগ থাকে। ধরে নিয়ে আসো এসব মূর্খ ছোট মানসিকতার লোকদের। তোমার কি ধারণা যার তার গলায় ঝুলে পড়বো আমি? আব্বু তো বলে না বিয়ের কথা, তুমি কেন কান দাও মানুষের কথায়? আব্বু এজন্যই বলে তোমার বিবেকে ইমপ্রুভমেন্ট দরকার। তোর বিবেক কাজে লাগা, তা লাগালেই তো মিটে যেত সব। এই দিয়ে কতগুলোর সাথে এমন হইল। পাড়ার লোকে খুব ভালো কয় এতে, তাই না? ভার্সিটিতে পড়াচ্ছি তা নিয়ে কত কথা শুনলাম। এখন বিয়ে করাচ্ছি না তা নিয়ে লোক কানাঘুষা শুরু করেছে। এই যে এসব আচরণ করিস লোকের কানে যায় না? তোর বাপ তো শিক্ষিত অন্ধ, তার আর কি? টেবিলের ওপর বই খাতা ছিটিয়ে আছে, সেগুলো গোছাতে গোছাতে অন্তু বলল, আম্মু, তুমি দুদিন না খেয়ে থাকো কিন্তু কেউ তা নিয়ে আলোচনা করবে না। আর না এক মুঠো ভাত দিয়ে তোমাকে সান্ত্বনা দিতে থাকবে। কিন্তু যখন তুমি নিজের মতো করে কিছু করতে চাইবে, সেটা তাদের আলোচনার খোরাক যোগাবে। তাহলে যেই মানুষের তোমার কষ্টকে আলোচনা করে সুখের রূপ দিতে পারে না, তাদেরকে তোমার ভালো থাকাকে কেন খারাপ থাকাতে বদলাতে সুযোগ দিবে? শেষের দিকে কঠিন হলো অন্তুর কণ্ঠস্বর। রাবেয়া বেগম বললেন, তুই এত অবুঝ কেন অন্তু? মেয়ে মানুষের এত মুখরা হতে নেই। সমাজে কথা হয়, বোবারা কোনো বিপদে থাকে না। চুপ থাকলে নাজাত রে আম্মা। সোজা হয়ে দাঁড়ায় অন্ত, চোখে মুখে দুত্তিময় দৃঢ়তা ফুটে ওঠে। আমার নাজাত চাই আখিরাতে। বেঁচে থাকতে কিসের নাজাত আম্মা, যেখানে জীবনটাই টান পোড়ানোর এক সমষ্টি মাত্র। রাবেয়া আস্তে করে এসে মেয়ের পাশে বসলেন। এখন বিয়ে যদি নাও করিস, পরে করবি, তোর লোক তখন যখন লোক ব্যাপারে শুনতে আসবে, আশেপাশে কি বলবো লোকে? মেয়ে লোকের ঠান্ডা মেজাজের নরম হইতে হয়। এত কথা, এত যুক্তি, এত প্রতিবাদ তুই বুঝিস না। এইসব বিপদ আনে খালি। এইসব কি পড়ালেখা থেকে আসতেছে? আমি কি এত দূর করে পড়ালেখা করাই ভুল করছি? কিছুক্ষণ চুপ থেকে মুচকি হেসে শান্ত স্বভাবে জবাব দিল অন্তু। আমাকে আমাকে অন্তু থেকে অ্যাডভোকেট মেহজাবিন আরমিন অন্তু হতে এমন বহু চড়াই উতরাই পারতে হবে মা। একজন আইনজীবীর জীবন মুখ বন্ধ আর নিঞ্চলতায় চলতে পারে না আম্মা। সারা রাত পড়ার পর সকালের দিকে ঘুমানো হয় রোজ। সেদিন ক্লাস টেস্ট পরীক্ষা ছিল। মাসখানেকের ছুটির পর ক্লাস শুরু ভার্সিটিতে। আজকাল ঘন ঘন ছুটি চলছে। দেশের পরিস্থিতি ভালো না, চারদিকে উত্তাল। ফজরের নামাজও কামাই হয়ে গেছে। উঠে গিয়ে রান্নাঘরে উকি দিল, কিছু খাওয়ার আছে কি নাকি আম্মু। তরকারি চুলা বসাতে বসাতে বললেন, রাবেয়া, কি থাকবে? আব্বুর কাছে যা, দেখ বারান্দায় মুড়ি চানাচুর দিয়েছি। আমজাদ সাহেব খবরের কাগজে ঢুকে গেছেন। অন্তু পাশে বসলো। কি দেখছো? আমজাদ সাহেব গম্ভীর স্বরে বললেন, এই সেই গ্রেফতার, বাসে আগুন, হরতাল। ওর দিকে চায়ের কাপ এগিয়ে দিয়ে বললেন, নে, এত রাত জাগতে বলে কে? বলি সন্ধ্যায় পড়তে বসবি, চোখ মুখের কি হাল হয়েছে। আজ থেকে আমি বসবো পড়ার টেবিলে। অন্তু অল্প মুখ ফুলিয়ে বলল, আমি এখন বাচ্চা নেই আব্বু।
আমজাদ সাহেব ভরাট গলায় বললেন, টোস্ট নে। গলা দিয়ে না খাবার নামাতে চায় না, চাটুকু শেষ কর। কিছুক্ষণ চুপ থেকে আনমনে মুচকি হাসলেন আমজাদ সাহেব। মা বলতো, ও আমজাদ, যার সাইডে মাংস লাগে না তার মাথায় পড়ালেখার ছাই ঢুকবো। আয় তো, পাকা আম আনছে তোর আব্বা, দুধ ভাত মাখাইছি, আয় পরে পড়বি। দাদিকে অন্ত দেখেনি, আব্বুর দিকে অনিমেষে চেয়ে থাকলো। গম্ভীর এই মানুষটা যখন কদাচিত স্বল্প হাসেন, সৌম্য পৌরা চেহারায় যে জ্যোতি ফুটে ওঠে, আর ওই মেহেদি দেওয়া দাড়ির দিকে চকচকে সাদা দাঁতের মসৃণ হাসি অন্তর বুকে কাঁপন ধরে যায়। এই মানুষটাকে ছাড়া সে সর্বনিঃস্ব। আমাকে আজ নামিয়ে দিয়ে যাবে একটু ভার্সিটিতে? আমজাদ সাহেব টান করে ধরে খবরের কাগজ পৃষ্ঠা উল্টালেন। তোর ভার্সিটির সেই 10টায়, আমি 8:30 ট্রেন ধরবো, এখনই বের হবো। রিক্সা ঠিক করে দিয়ে যাবো, খেয়ে যাবি। অন্তু ঠোঁটে ঠোঁট গুজলো, দরকার নেই রিক্সার, শোনো তুমি গোসল করে যাবে, রোদ ভালোই বাইরে, প্রেশার বাড়বে নয়তো। আমজাদ সাহেব জিজ্ঞেস করলেন, ভার্সিটি থেকে নাকি হলে থাকার কথা বলছে? আম্মা কি আর রাজি হবে? আমজাদ সাহেব গম্ভীর চোখে তাকিয়ে অন্তর কপাল ছুলেন, কিছু লেগেছিল। তার সযত্নে মুছে ভারী গলায় বললেন, সেকেন্ড ইয়ারের ফাইনাল কবে? ক্লাস টেস্ট চলছে, খুব তাড়াতাড়ি ডেট পড়বে মনে হয়। খবরের কাগজটা অন্তুর হাতে দিয়ে উঠে পড়লেন আমজাদ সাহেব। অন্তু পিছু ডাকে, আব্বু। পিছে মুড়লেন তিনি। অসহায় দেখায় অন্তুর মুখটা। কবে ফিরবে তুমি? 2 দিন দেরি হবে হয়তো, কাজ না থাকলে ফিরে আসবি ক্লাস শেষে। কোথাও দেরি করবি না। অন্তু আস্তে করে মাথা নাড়ে, সামনে ফিরে সামান্য হাসলেন। অন্তু থাকতে পারে না ওনাকে ছাড়া, আর তেজস্বী মেয়ে এই এক জায়গায় কাবু। অথচ পাগলি বোঝ না, চিরকাল এই আব্বুটার সাথে থাকবে না তার সাথে। সামনের পথ তাকে একাই পাড়ি দিতে হবে। ভার্সিটির সামনে এসে রিক্সা থামলো। কদিন আগেই তুমুল আন্দোলন হয়ে গেছে ছাত্র পরিষদে, দেশটা ভালো চলছে। রোজ খুন রোজ খুন গুম কারাবার আবিরাম, থামাথামি নেই, সরকারের ক্লান্তিও নেই। খুব পরিশ্রম করছে দেশটার নিজের মতো চালাতে। মানুষজন একটু দুশ্চিন্তায় আছে অবশ্য, তবে সরকার ভালো আছে, সে তার মন মতো দেশ চালাচ্ছে। কেউ ভয়ে বিরোধিতা করে না, করলে কারাগার নেহাত কম নয় দেশে। অস্ত্র এবং দেশপ্রেমিক সৈনিকের সংখ্যাও বেশি। ফটকের উপর বড় বড় অক্ষরে লেখা, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দিনাজপুরের বাসেরহাট থেকে খুব বেশি দূর নয় অন্তুদের বাড়ি। হলে থাকার প্রয়োজন পড়ে না বিশেষ। শহীদ মিনার চত্বরের আশেপাশটা বেশ ভালো লাগে অন্তুর। জায়গাটা পার করার সময় পেছন থেকে ডাকলো কেউ। অন্তু পিছু ফিরে দেখলো 6জন যুবক, তার সিনিয়র হবে হয়তো। সামনে যে দাঁড়িয়ে তাকে চেঁচ নেওয়া লাগলো। আগে দেখা মুখ, তবে মনে নেই বিশেষ কিছু। সে এগিয়ে এসে হাতের সিগারেটটা অন্তুর দিকে বাড়িয়ে বলল, নাও একটা টান দাও। অন্তু নিঃসংসতার হাতে নিল সিগারেটটা। তার একটা দোষ আছে, সে ভিতরে আর বাহিরে আলাদা করতে পারে না। যেমন মনে ঘৃণা রেখে মুখে হাসা যায়, কিন্তু তার সেই দক্ষতা বা অভিজ্ঞতা নেই। সিনিয়রদের প্রতি তার বিদ্বেষ পুরনো, তা সেদিন বেরিয়ে এসেছিল ভুলক্রমে। অন্তু আধখা সিগারেট ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলছিলেন, টান না হয় দেবো একটা, কিন্তু এতে ফজিলতটা কি? পাখির মতো চঞ্চল দৃষ্টি লোকটার। অন্তুর চোখে চোখ গেথে হেসে উঠল সে। ফজিলত? এই যে আমি তোমাকে টান দিতে বলেছি, এর চাইতে বড় ফজিলত বা হাকিকত কিছুই নাই ডিয়ার। আর জরুরি তো মোটেই না যে সবকিছু ফজিলত থাকা লাগবে। এক টান মারো, স্বাদ ভালো। বেন্সড অ্যান্ড হেজেস। অন্তু যথাসম্ভব শান্ত কণ্ঠ বলল, আপনি টান দিতে বললেই দিতে হবে তা কেন? এটি 80% মুসলিমের দেশ বাংলাদেশ। সেক্ষেত্রে আমিও পশ্চিমা সংস্কৃতির মেয়ে না, সিগারেট অভ্যস্ত নই আমি। সে কপালটা সামান্য জড়িয়ে হাসলো। হাসার সময় তার গা দুলে ওঠে, ভঙ্গিমাতে বড় বেপরোয়া না। সে বলল, তবু একটা টান মারো দয়ালের নামে। অন্তু 2-1 বার আশপাশে তাকালো বোকার মতন। কেউ আসার নেই বোধহয় তাকে বাঁচাতে। এর অবশ্য কারণ আছে। মানুষের দৃষ্টিকোণ থেকে সে কোনো বিপদে পড়েনি, কিন্তু তারা এসে অন্তর পক্ষে এবং সামনের জনের বিপক্ষে কথা বললে যা হবে সেটাই বিপদ। হিজাবের আড়ালে অন্তর শরীরটা 2-1 বার ঝাঁকুনি খেলো, তবু পরিষ্কার গলায় বলল, তবু কেন? পেছন থেকে কবির ক্যাট ক্যাট করে বললে উঠলো, কারণ আমরা সিনিয়র। এরপর আর কোনো ফজিলতের খোঁজ করলে তুমি নিখোঁজ হয়ে যাবা। ঠিক বলিনি ভাই? পেছনের ছেলেরা হাসলো। সে বলল, আলবাত সহি কথা কইছিস। সকলে দেখছে ওদের। অন্তু মাথা নাড়ল। সাংঘাতিক ব্যাপার দেখছি, তবে সিনিয়রের মতো আচরণ আপনাদের একজনেরও নয়। সে ভ্রু নাচিয়ে বাহবা দিয়ে এগিয়ে অন্তুর মুখের উপর ঝুঁকে এলো। তুমি তা জানাবা সিস্টার? অন্তু ঘৃণায় মুখটা পিছিয়ে নেয়। ভোগ ভোগ করে গন্ধ আসছে তার মুখ থেকে। অন্তু নিজ গরিমায় বলে ওঠে, মারি শক্ত করে। জানাতেই পারে, শিক্ষার বয়স হয় না। বলা হয় দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো। কবির কিন্তু সহৃদয় ব্যক্তি, সে সাবধান করলো, হুঁশিয়ারি করছো, সিনিয়রদের সামনে মুখ চালাচ্ছ, মারা পড়বে মেয়ে, কবে ভর্তি হয়েছ, কে বড় কে ছোট বিষয়টা বুঝে উঠতে পারোনি মনে হয়। কবিরের খুব হাসি পাচ্ছে ছোট্ট মেয়েটার দুঃসাহসের উপর। বড় ইচ্ছে করছে নিকাবটা টেনে ছিঁড়ে ফেলতে। ফেলাও তো উচিত, বেয়াদব মেয়ে। অন্তু হাসলো।
কুকুর ছোট হোক অথবা বড়, তাকে কুকুর বলার সৎসাহসটুক থাকা অবশ্যই ভালো গুণ। কি বলেন সিনিয়র মশাই? কথাটা অন্তু ঘাড় বাঁকা করে তাকিয়ে থাকা সিগারেটওয়ালা লোকটার দিকে তাকিয়ে বলল। সে ভ্রু কিঞ্চিত জড়ায়, যা খুব সূক্ষ্ম। তার খুব আনন্দ লাগছে, নতুন ধরনের অভিজ্ঞতা এটা। তাদের সামনে কেউ তো কথা বলে না, মেয়েটা নিশ্চিত তাকে চেনে না। অন্তু আবার বলল, একটা মেয়ে হেঁটে যাচ্ছে, তাকে ডেকে সিগারেট টানতে বলা, পানির বোতল ভরানো, জুতো পরিষ্কার করানো, আজে বাজে কথা চিরকুটে লিখে তা অন্যকে দেওয়ানো, হ্যারাস করা, হুমকি দেওয়া হলে ডেকে নেওয়া, এসব আপনাদের কাছে সিনিয়রের সংজ্ঞা? অথচ অথচ আমি যে বই থেকে সিনিয়রের সংজ্ঞা পড়েছিলাম সেখানে লেখা ছিল সিনিয়র হলো শিক্ষক, যে জুনিয়রদের আদব শেখাবে, শিষ্টাচার বোঝাবে, একটা ভুল করলে ধমক দিয়ে ভুলটা শুধরে দেবে, কোনো প্রয়োজনে সাহায্য করবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু লেখা ছিল। সেই বই আপনাদের হাতে পড়েনি, দুঃখজনক। মূলত আপনার রাজনৈতিক পাওয়ার শো করতে এসেছেন। ভুল বলিনি আমি নিশ্চয়ই? সিগারেটটা মাটিতে ফেলে পা দিয়ে চেপে পিষে ক্লাসের দিকে এগিয়ে গেল। ছেলেগুলো ধরতে যায় অন্তকে, সে বাদ সাধলো, বয়েজ কুল কুল, মালটা তো একদম আলাদা রে, সবার চাইতে আলাদা, তার সাথে খেলাটাও হবে একদমও আলাদা। শালার রাজনীতিতে আসার পর কত ভদ্রলোক হয়ে গেছি আমি, ভাবা যায়? আমাকে চেনেনি মনে হয়, পাত্তাই দিল না। চা! আস্তে করে মুখটা তুলে আকাশের দিকে তাকালো। কুকুর বলেই খালাস হয়ে গেল মেয়ে? পেটে যে কুকুরের ভীষণ খিদে, সেইটা খেয়াল করলে না? নট ফেয়ার, নপ, দিস ইজ নট ফেয়ার। হুট করে আবার আসমানের দিকে চোখ নামিয়ে ঘাড় দুড়ল দুদিকে। ছ্যা! ওহ কি তেজ, আমি ডিস্টার্ব রে। সিগারেটটা সে তুললো, সেটা কবিরকে দেখিয়ে বলল, রেখে দে এটা যত্ন করে, পাখি শিকার করার পর একবার করে এটা দেখবো। আর তাই বলে আমার সাথে এভাবে? এও আমাকে চেনে, চেনে রে আমাকে। সামনের দাঁতক পাটি ঘষল মৃদু, ঘাড়ে হাত বুলিয়ে হাত চোখে সামনের দিকে তাকিয়ে থাকলো। আবার আকাশ পানে তাকালো। সামনে ইলেকশন, নিজেকে বাঁচিয়ে চলছি, তাতে দেখতেছি মেলা লোকই রঙ্গতামাশা দেখায় চলে যাচ্ছে। এটা কি ঠিক হচ্ছে বলতো? ইলেকশন তো শেষ হবে তাই না? এরপর কি হবে তা ভাবছে। উন্মাদের মতো হাসলো সে। ভার্সিটির চত্বরে লোকজন কম এখন, ক্লাসের ফুল টাইম চলছে, লোক থাকলেও তার যায় আসার কথা না। যে পাশ কাটাচ্ছে সালাম ঠুকে যাচ্ছে তাকে। সে আবার তাকালো অন্তুর দিকে। অন্তু ততক্ষণ ঢুকে পড়েছে সমাজবিজ্ঞান বিভাগের বিল্ডিংয়ে। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। পরবর্তী পর্ব পেতে চাইলে অবশ্যই চোখ রাখুন ভয়েস বাই মাই সাথে।